রিয়ানা আর কিছু বলতে পারল না সে। তার আগেই রিয়ানার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। আমি এইবার গালে হাত দিয়ে বিস্ময়কর চোখে তার দিকে তাকিয়ে থাকি। হুট করেই চোখটা ছল ছল করে উঠে। তা দেখে রিয়ান বলে, একদম ন্যাকা কান্না করবি না বলে দিল ম। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, কি ভাবিস? তুই যা ভাববি আর করবি তাই ঠিক, আর বাদ বাকি সব বেঠিক। আমাকে কি তোর মানুষ মনে হয় না? নাকি এইটা মনে করস যে আমার কষ্ট হয় না? একবারও ভেবে দেখেছিস যে তোর যদি আজ কিছু হয়ে যেত আমার কি হতো? আমি কিভাবে বাঁচতাম? ভেবেছিলি একবারও? নিজের থেকে বেশি ভালোবাসি তোকে, আমার জীবন তুই। তোর কিছু হলে আমি কিভাবে বাঁচতাম বল? বলতে বলতেই রিয়ানের চোখ দুই দুই ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে। চোখে তার এখন রিয়ানাকে হারানোর ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে। রিয়ান তাড়াতাড়ি নিজের চোখের পানিটা মুছে ফেলে। সে কোনো মতে নিজেকে ফুটবল প্রমাণিত করতে চায় না। এইদিকে রিয়ানার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আচ্ছা, একবার কি আমায় আরিয়ানের ব্যাপারে বলা যেত না? বলতে পারতি না তুই যে আরিয়ান তোর সাথে কি করেছে? কি পারতি না বলতে? তুই ভাবলিও কি করে যে আমি সত্যিটা জানলে তোকে ছেড়ে দিব? বিশ্বাস করব তোকে? তোকে দোষারোপ করব? তোকে ঘৃণা করব? এই বলে একটু দম নেই। তারপর আবার বলে, আমার জন্য পুরো দুনিয়া একদিকে আর আমার রিউ পাখি আরেক দিকে। নিজেকে ছাড়তে পারি কিন্তু তোকে না। আরে তুই যদি 10 বাচ্চার মাও হতি না তাও আমি তোকে ছাড়তাম না। তুই ধর্ষিতা, চরিত্রহীনা, রাস্তার মেয়ে যাই হতি না কেন তবুও আমি তোকে নিজের থেকে দূর করতাম না। আমার জন্য তুই সবসময়ই ফুলের মতো পবিত্র, আর থাকবিও। আমি না জানতে চেয়েছি তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি তো শুধু তোকে চেয়েছিলাম, আর কিছু না। তাহলে কেন তুই আমাকে বললি না আরিয়ানের কথাটা? যদি আগেই বলতি তাহলে হয়তো আজ আরিয়ান এমন করার সাহসটা পেত না। একটু বিশ্বাস করা যেত না আমায়? আমার ভালোবাসার উপর কি একটু আস্থা রাখা যেত না বল? তুই কোনো সাহসে সুসাইডাক্তার করতে গিয়েছিলি বল? শেষের কথাগুলো একটু চেঁচিয়ে বলে সে। রিয়ানা এইবার এমন চেঁচানোতে ভয় কেঁপে ওঠে। সে অস্পষ্ট সুরে বলে, আম সরি রিয়ান। আমি আসলে। চুপ, একদম চুপ। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার ভালোবাসা তোর কাছে এতই ঠুকনো যে তুই তার উপর ভরসা করতে পারলি না? হা। আচ্ছা, এতটা স্বার্থপর কিভাবে হলি তুই? একবারও আমার কথা ভাবলি না তোর কিছু হলে আমার কি হবে? আমি কিভাবে বাঁচব? আজ আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট দিয়েছিস তুই। তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই বলে রিয়ান উল্টো পথে হাঁটা শুরু করে। রিয়ানা শুধু এইবার চোখের জল ফেলতে থাকে। ওর যে কিছু বলার নেই। সে যে অনেক বড় ভুল করে বসেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিয়ান দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রিয়ানার না তাকিয়ে বলে, যদি এইটা ভেবে থাকিস যে এত কিছুর পর আমি তোকে ছেড়ে দিব তাহলে তুই ভুল। আমি তোকে কোনো মতেই ছাড়তে পারবো না। তুই আমার এমন আসক্তি যা এখন আমার রক্তের সাথে মিশে গিয়েছে। শিরায় উপশিরায় শুধু তুই আর তুই। যা এখন চাইলেও আমি ছাড়তে পারবো না। তাই বিয়ে তোকে আমাকেই করতেই হবে আর আমার সাথেই থাকতে হবে। কিন্তু আমার ভালোবাসা আর তুই পাবি না। এক ছাদের নিচে থেকেও স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে এনস আমাদের মধ্যে। এইটাই হলো তোর শাস্তি। এই বলে গটগট করে রিয়ান বেরিয়ে যায়। আর রিয়ানা মূর্তির ন্যায় বসে থাকে।
তার একটা ভুল যে তাকে রিয়ান থেকে দূরে সরিয়ে দিবে তা রিয়ানা কোনোদিনও ভাবেনি। আবছা অন্ধকার এক রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে আরিয়ান। চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে তার। আরিয়ান বারবার চিল্লানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন রুমের দরজা খোলার আওয়াজে আরিয়ান কিছুটা সতর্ক ভঙ্গিতে চুপ হয়ে যায়। কিন্তু কোনো আওয়াজ শব্দ না পেয়ে এসে আবার গঙ্গাতে শুরু করে। হুট করেই কেই তার চোখের কাপড় কেউ খুলে দেয়। আরিয়ান এইবার পিটি পিটি চোখে চোখ মেলে। আবছা অন্ধকারে কাউকে চোখে পড়ছে না তার। তখনই কেউ লাইট জ্বালিয়ে খটখট শব্দে হাঁটতে শুরু করে। আরিয়ান এইবার চোখ দুটো বহুত কষ্টে খোলার চেষ্টা করে। তারপর খুলে সামনে রিয়ানকে দেখে চমকে যায়। কিন্তু তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে উমম করা শুরু করে। রিয়ান এইবার আরিয়ানের মুখ খুলে দেয়। মুখ ছাড়া পেতেই আরিয়ান বলে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস ব্রো? আমাকে এইখানে এইভাবে বেঁধে রাখার মানে কি? তুই জানিস না আমি কেন তোকে এইখানে বেঁধে রেখেছি? কি করেছিস তুই জানিস না? কি বলছিস এই সব? কি করেছি আমি? আমার রিউ পাখির দিকে বাজে দৃষ্টি দিয়েছিস তুই। ওর দিকে হাত বাড়িয়েছিস তুই। তাকে অপবিত্র করার চেষ্টা করেছিস তুই। ব্ল্যাকমেইল করেছিস। ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। আর বলছিস কি করেছিস? চেঁচিয়ে। আমি এমন কিছু করিনি ব্রো। ওই মেয়ে মিথ্যা বলছে। আমাকে ফাঁসাতে চাচ্ছে। তুই কিভাবে ওই 2 টাকার রাস্তার মেয়ের কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝছিস? আরে আমি বলি ওর আসল সত্যি। ওই মেয়ে একটা নষ্টা মেয়ে। যখন যাকে পায় তার সাথেই। আর বলতে পারল না রিয়ান কষিয়ে আরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর ওর গলা চাপ দিয়ে বসে। রিয়ান চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে আছে। কপালের রগ ফুলে উঠেছে। রাগে তার শরীর রি করে কাঁপছে। রিয়ান হুঙ্কার দিয়ে ওঠে, তোর সাহস কিভাবে হয় আমার রিউ পাখিকে নষ্টা বলার? ওকে রাস্তার মেয়ে বলার? ওর সম্পর্কে উল্টা পাল্টা বলার? তোকে তো আমি জানে মেরে দিব। আরিয়ান এইবার কাশতে শুরু করে। রিয়ান আরেকটু চাপ দিয়ে বলে তারপর তাকে ছেড়ে দেয়। আরিয়ান মুক্তি পেয়ে কাশতে শুরু করে। রিয়ান এইবার একটু দূরে গিয়ে একটা ব্যাগ বের করে। সে ব্যাগটা খুলে তার মধ্যে একটা লোহার রডাক্তার বের করে। তারপর আরিয়ানের কাছে এসে ওর চারদিকে ঘুরতে থাকে। তোর সাহস কিভাবে হয় আমার রিউ পাখির দিকে নজর দেওয়ার? ওকে হেরাস করার? এই বলে রডাক্তার দিয়ে ওর পায়ে জোরে বাড়ি মারে। আর আরিয়ান ব্যথায় চিৎকার করে ওঠে, আমার রিউ পাখির দিকে চোখ তুলে তাকানোর সাহস কিভাবে হলো তোর? এই বলে রডাক্তার দিয়ে ওর হাতে জোরে বাড়ি মারে। ওকে বাজে অফার করার সাহস কোথায় পেলি তুই? আমার কলিজার দিকে হাত দেওয়ার সাহস পেলি কোথায়? এই বলে রডাক্তার দিয়ে আবার ওর পায়ে জোরে বাড়ি মারে। তোর জন্য আজ আমার রিউ পাখি আমার থেকে দূরে চলে যেতে নিয়েছিল। জানিস ওকে আমি কতটা ভালোবাসি? ওর জন্য আমি সকল সীমানা লগ্ন করতে পারি। আর তুই ওকেই দিনের পর দিন কষ্ট দিয়েছিস। তোকে তো আমি। এই বলে সেই রডাক্তার দিয়ে অনাব্রত মারতে শুরু করে। আরিয়ান এইবার চেঁচিয়ে ওঠে, ব্রো প্লিজ মাফ করে দে। ভুল হয়ে গিয়েছে। প্লিজ মাফ করে, এমন আর হবে। ব্রো প্লিজ। রিয়ান এইবার থামে, তারপর আরিয়ানের চুলগুলো মুঠো করে ধরে বলে, বল কতটা মেয়ের সাথে এমন করেছিস? কতজনের জীবন এইভাবে নষ্ট করেছিস? বল। হিসাব নেই। কাপা কাপা গলায়
রিয়ান এইবার আবার পিটানো শুরু করে, তখন আরিয়ান বলে ওঠে, ব্রো প্লিজ ছেড়ে দে। মেয়েরা খেলনা না যে তুই তাদের সাথে এমনই খেলা করবি আর পরে ইউজ করে ফেলে দিবি। মেয়েরা মায়ের জাত। তাদের অসম্মান করার, তাদের ইউজ করার, তাদের জীবন নষ্ট করার সাহস তোকে কে দিয়েছে বল? এই বলে আরিয়ানের পায়ে মারতেই থাকে। এক সময় ওর পা অবশ হয়ে আসে, রক্তাক্ত হয়ে যায় পা দুটো। ব্রো প্লিজ মাফ করে দে। প্লিজ অজ, তুই যা বলবি আমি তাই করব। প্লিজ ছেড়ে দে। রিয়ান এইবার থামে, তারপর বলে, আমি যা বলবো তা করবি? হ্যাঁ। তাহলে চল আমার সাথে। এই বলে রিয়ান আরিয়ানকে খুলে টেনে বাইরে নিয়ে আসে। তারপর ওকে গাড়ির ডাক্তার ড্রাইভিং সিটে বসিয়ে ওর সামনে একটা ক্যামেরা সেট করে। তারপর ওকে বলে, তুই আজ পর্যন্ত যার যার সাথে যা যা করেছিস তা সব কবুল কর। কিভাবে কোনো মেয়েকে ব্ল্যাকমেইল করেছিস সব বল। তাদের কিভাবে ইউজ করে ফেলে দিয়েছিস সব বল। আর যদি না বলি সেই ছুরি এখনই তোর গলা কেটে দিব। বলে গাড়ির সাইডাক্তার থাকা একটা ছুরি হাতে নিয়ে আরিয়ানের পেটের দিকে ধরে রাখে আর ক্যামেরা অন করে দেয়। আরিয়ান এইবার বাধ্য হয়ে সব বলতে শুরু করে। এরপর আরিয়ান যা যা বলল তা রিয়ানের কাম্য ছিল না। আরিয়ান বলে যে সে আজ পর্যন্ত 100+ মেয়েদের সাথে ঘুরেছে এবং তাদের ইউজ করে ফেলে দিয়েছে, তাদের জীবন নষ্ট করে দিয়েছে। তার মধ্যে অনেকেই আত্মহত্যা করেছে এবং অনেকেই ওর উপর ধর্ষণের কেসও করেছে। কিন্তু আরিয়ান প্রতিবার টাকার জোরে বেঁচে গিয়েছে। যারা আরিয়ানের কথা মতো না চলত ওদের ফ্যাক ছবি বানিয়ে ব্ল্যাকমেইল করত। তারপর তাদেরকে নিজের কথা মানতে বাধ্য করত। আরও এমন অনেক কিছুই বলে। রিয়ান সবকিছু শুনে রাগে ফুঁসতে থাকে। সবশেষে রিয়ান ক্যামেরাটা পোজ করে বলে, এখন বল তুই যা করেছিস তার জন্য অনেক বেশি দুঃখিত। আর তুই এখন এই পাপের ভার নিতে পারছিস না বলে তুই আত্মহত্যা করছিস। এখনই তুই নিজেই নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে নিজেকে মেরে ফেলছিস। এইসব কি বলছিস তুই? আমি এইসব কিছু বলবো না। আরিয়ান এই কথা বলার সাথে সাথে রিয়ান আরিয়ানের হাতে সেই ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। লাগাতার আঘাত করতেই থাকে। আরিয়ান এইবার সহ্য না করতে পেরে বলে, বলবো বলবো সব বলবো। রিয়ান এইবার আমার ক্যামেরা অন করে, তারপর আরিয়ান রিয়ানের বলা কথাগুলোই বলে। রিয়ান এইবার ক্যামেরা অফ করে দেয় আর আরিয়ানকে গাড়ি থেকে বের করে আবার টেনে সেই রুমের মধ্যে নিয়ে আসে। তারপর তাকে আবার বেঁধে দিয়ে ওর মুখ বেঁধে দেয়। একটা চেয়ার নিয়ে এসে ওর সামনে বসে তারপর সেই ছুরি দিয়ে ওর নখ উপড়ে তুলতে থাকে। আর বলে থাকে, একমাত্র তোর জন্য আমার রিউ পাখিকে পেতে 5টা বছর লেগে যায়। 5টা বছর বুঝতে পারছিস তুই? যখন ওকে ভালোবাসতে শুরু করি তখন থেকেই ওর সম্পর্কে সব খোঁজ খবর নিতে শুরু করি। তখন জানতে পারি যে আমার রিউ পাখি ভালোবাসাকেই ঘৃণা করে। ও ভালোবাসা নামকেই অবজ্ঞা করে। এর কারণ যখন খুঁজতে শুরু করি তখন জানতে পারি ওর জীবনে এমন এক কালো অধ্যায় আছে, যে নাকি তাকে ভালোবাসি বলে, আর তারপর যখন সে মানা করে সে তাকে মলেস্ট করার ট্রাই করে। তখন থেকেই তার মনে ভালোবাসার জন্য এত ঘৃণা জন্ম নেয়। অনেক চেষ্টা করেও জানতে পারিনি সেই জাটাকে, যার জন্য আমার রিউ পাখি এত কষ্ট পেয়েছিল। এই বলে সে থাকে। সাথে আরিয়ানের সব নখ উপড়ে ফেলে। তারপর ওর হাত ক্ষত বিক্ষত করতে থাকে। জানিস ওর মনের মধ্যে ভালোবাসা অনুভূতিগুলো তৈরি করতে কতটা সময় লেগেছে আমার?
ভালোবাসার আগে ওর মনে প্রথমে ভালো লাগার অনুভূতিগুলো সৃষ্টি করতে হয়েছিল। প্রথম 2টা বছর ওকে জেনেছি, বুঝেছি, ওকে মুখস্থ করেছি, ওকে ফলো করেছি, পাগলের মতো চেয়েছি। ওকে নিজের চোখে চোখে রাখার জন্য ওর বাসার পাশের 2টা ফ্ল্যাটই আমি কিনে নেই, যাতে আমি বাদে ওর আশেপাশে আর কেউ না থাকতে পারে। কিছু কাজের বাহানায় লোক পাঠিয়ে ওর সিসিটিভি লাগাই, যাতে ওকে আমি প্রতিটা মুহূর্ত চোখের সামনে দেখতে পাই। ওর জন্য আড়াল থেকে কিছু না কিছু করেই যেতাম। রাতের আধারে ওকে কাছ থেকে ছোঁয়ার ইচ্ছাটা ধরে রাখতে না পেরে ওর বাসার ডাক্তার প্লিকেট চাবি বানিয়ে ওর বাসায় ঢুকতাম ওকে কাছ থেকে একটু ছুঁয়ে দিব বলে। এইভাবেই আমি পুরো 1 বছর কাটাই। ওর মুখে হাসি ফুটাতে কি না করেছি। দূর থেকেই ওকে সকল কষ্ট থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। তারপর তাকে ফুল দিয়ে স্পেশাল ফিল করাতাম। তার মনের মধ্যে ভালো লাগার এক অনুভূতি জাগ্রত করার চেষ্টা করতাম। চিঠির মাধ্যমে আমার অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতাম। এইভাবে 2টা বছর পার করি আমি, শুধুমাত্র ওর মনে ভালো লাগার অনুভূতিগুলো সৃষ্টি করতেই। তারপর ওর সামনে আসি ওকে ভালোবাসার আসল মানে বুঝাতে, ওর মনে ভালোবাসার মিষ্টি অনুভূতি অনুভব করাতে, নিজেকে ওর অভ্যাসে পরিণত করতে। আর দেখ আজ সে আমার 5 বছরের সাধনা সে। আর তুই ওকে এতটা কষ্ট দিয়েছিস, তা আমি কিভাবে সহ্য করব বল? তার উপর তোর জন্যই আমাকে আমার রিউ পাখিকে পেতে এত কষ্ট করতে হয়েছে। তোকে আমি কিভাবে ক্ষমা করি বল? এই হাত দিতে তুই ওকে ছুঁয়েছিস, তাহলে আমি কিভাবে এই হাত ভালো থাকতে দেই? এই বলে রিয়ান ছুরিটা আরিয়ানের হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর মরিচের গুঁড়াক্তার তার উপর লাগিয়ে দেয়। আরিয়ানের এইবার আত্মা বেরিয়ে যাবার মতো অবস্থা। রিয়ান তার সেই বেগটি থেকে একটা ছোট সিসি বের করে, যাতে হাইডাক্তার রোক্লোরিক অ্যাসিডাক্তার রাখা। রিয়ান গ্লাভস পরে সেটার ঢাকনা খুলে আরিয়ানের চুলের মুঠি ধরে ওর চোখের উপর এইটা ফেলতে শুরু করে। আরিয়ান এইবার গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। তা দেখে রিয়ান বলে, এই চোখ দিয়ে তুই আমার রিউ পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিস। এই চোখ তো কোনো মতেই ভালো থাকতে পারে না। আরিয়ানের 2টো চোখ এইবার পুরো জ্বলসে যায়। রিয়ান এইবার একটা ছুরি নিয়ে আরিয়ানের জিহ্বা কেটে দেয়, আর বলে, এই জিহ্বা দিয়ে তুই আমার রিউ পাখিকে বাজে কথা বলেছি না, নে তোর জিহ্বায় আমি কেটে দিল ম। আরিয়ান আর সহ্য না করতে পেরে সেখানে নিজের নিঃশ্বাস ত্যাগ করে। তা দেখে রিয়ান এইবার একটু শান্ত হয়। তার মধ্যে এতক্ষণ আগুন জ্বলছিল। রিয়ান তারপর তার লোক ডাক্তারকে আরিয়ানকে নিয়ে যায়। তারপর ওকে গাড়িতে বসিয়ে দিয়ে ওর লোকদের বলে, এক্সিডাক্তার নটটা এমনভাবে দেখাবে যে গাড়িটা অনেক জোরে বাড়ি খেয়ে ব্লাস্ট হয়ে গিয়েছে। আর ব্লাস্টটা এমনভাবে করবে যেন শরীরের একটা অংশও যাতে ঠিক না থাকে। আর হ্যাঁ, এক্সিডাক্তার এন্ড করার 10 মিনিট আগে এই ভিডাক্তার ওটা বিভিন্ন সোশ্যাল মিডাক্তার আতে আপ করে দিবে, বুঝলে? রিয়ানের কাছ থেকে মোবাইলটা নিয়ে তারা সম্মতি জানিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আর রিয়ান সেই দিকে তাকিয়ে বলে, যে আমার রিউ পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকাবে তার অবস্থাও ঠিক এমনই হবে। আমার আসক্তি যে সকল আসক্তিকে হার মানাবে। কেন না এইটা রিয়ানের আসক্তি। তখনই রিয়ানের ফোনে একটা কল আসে। কল রিসিভ করতেই তার চোখ মুখের ভঙ্গি বদলে যায়। সে কিছুটা ভয় মাখা চিন্তিত কণ্ঠে বলে, আমি এখনই আসছি। হসপিটালের করিডাক্তার রে দৌড়ে চলেছে রিয়ান। উদ্দেশ্য তার রিয়ানার কেবিন।
রিয়ানার কেবিনের সামনেই আসতেই রিয়ান থমকে দাঁড়ায়। তারপর এক দীর্ঘ শ্বাস নিয়ে মুখ গাম্ভীর্য করে সে কেবিনের মধ্যে প্রবেশ করে। এইখানে আসার আগে রিয়ান ফ্রেশ হয়ে এসেছে, প্লাস সেই সব জামাকাপড় চেঞ্জ করেও এসেছে। রুমে প্রবেশ করে রিয়ান দেখে রিয়ানা চোখ বন্ধ করে শুয়ে আছে। রিয়ান গিয়ে এইবার রিয়ানার পাশে বসে তারপর গম্ভীর গলায় বলে, আপনি কি এইটা প্রতিজ্ঞা করে রেখেছেন যে আমাকে একটুও শান্তিতে থাকতে দিবেন না? কাউরো কণ্ঠ কানে আসতেই আমি চমকে উঠি। তারপর চোখ খুলে পাশে তাকাতেই রিয়ানকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যাই। অতঃপর নিজেকে সামলিয়ে নিয়ে সরু চোখে তার দিকে তাকাই। তারপর বলি, আপনি আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন? এইটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। বুঝতেই পারছি রিয়ান ভীষণ রেগে আছে, তাই কথা না বাড়িয়ে বলি, আমি এমন কোনো প্রতিজ্ঞা করিনি। তাহলে বারবার কেন নিজেকে কষ্ট দিচ্ছেন আর আমাকে সেই কষ্টে আগুনে পুড়াচ্ছেন? আমি যেতে না যেতেই নিজের রক্ত ঝরিয়ে বসে আছেন। জানেনও আপনার এক ফোঁটা রক্ত আমার কাছে ঠিক কতটা দামি? তার উপর কিছু খেতেও চাচ্ছে না, আর না ম্যাডাক্তার সিন খেতে চাচ্ছেন। চাচ্ছেনটা কি আপনি শুনি? আমার থেকে দূরে যেতে চাচ্ছেন নাকি এই বিয়েতে এখন অমত করছেন? যদি এমন কিছু চেয়ে থাকেন তাহলে দুঃখিত, আমার দূরে যাওয়া এই জন্মে সম্ভব না। আর বিয়ে তো আপনাকে আমাকেই করতে হবে। আরে হারে ভাই থামেন, একটু দম তো নেন। নিজেই যদি এত কিছু ভেবে নেন তাহলে কিভাবে হবে বলুন? আমি ইচ্ছে করে তখন নিজের রক্ত ঝরাইনি। হাতে টান লাগার কারণে ক্যানালটা ছিঁড়ে যায়, রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। এতে আমার দোষ কোথায়? আর আমি আপনার হাতে খাবো বলে খাচ্ছিলাম না। এখন যখন আপনি এসেই পড়েছেন তো এখন খাইয়ে দেন। আর চোখে তাকিয়ে, আপনি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে খাইয়ে দিতে হবে? আল্লাহ আপনাকে সুস্থ সবল দুইটা হাত দিয়েছে, তার প্রয়োগ করুন। আপনি না খাইয়ে দিল আমিও খাবো না বলে মুখ ফুলিয়ে বসে রইলাম। রিয়ান এইবার বাধ্য হয়ে আমাকে খাইয়ে দিতে রাজি হয়ে যায়। তারপর বাইরে দিয়ে খাবার আর ম্যাডাক্তার সিন নিয়ে আসে। তারপর খাবারগুলো আমার সামনে ধরে আমাকে খাইয়ে দিতে শুরু করে। আমি রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলি, জানি রিয়ান আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। ডাক্তার প্রেষণের বসে কি থেকে কি করতে চলেছিলাম আমি। অনেক বড় বোকামি করে ফেলেছি। তাই আপনার রাগ জায়জ। জানি আপনি এখন ভীষণ রেগে আছেন। তাই আপনার রাগ ভাঙতে হলে আমাকে আপনার কাছে থাকতে হবে, যা আপনি দিবেন। তাই আপনাকে নিজের কাছে আনার জন্য এত কিছু করা। সরি রিয়ান, কিন্তু খুব জলদি আপনাকে মানিয়ে নিব। প্রমিস। মনে মনে। খাওয়া শেষে রিয়ান আমাকে ম্যাডাক্তার সিন খাইয়ে শুয়ে দেয়। তারপর খাবার প্লেট নিয়ে যেতে নিয়ে থমকে দাঁড়ায়, আমার দিকে না তাকিয়ে বলে, যদি মনে করে থাকেন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আমি আপনাকে এখনো ক্ষমা করিনি। আর হ্যাঁ, আমাদের মধ্যে এখন শুধু এই আপনি শব্দটাই বিদ্যমান। এই বলে রিয়ান বেরিয়ে যায়। রিয়ানের প্রত্যেকটা কথা আমার বুকে তীরের মতো লাগছিল। তখন আরিশা আর রিঙ্কি রুমে আসে আর আমার পাশে এসে বসে। কি এতটুকুতেই অনেক কষ্ট হচ্ছে? আরিশা, সহ্য হচ্ছে না তাই না? রিঙ্কি, এর চেয়ে বেশি কষ্ট সহ্য করেছে ডাক্তার রিয়ান। জানিস তুই আমাদের সবার থেকে তার অবস্থা বেশি খারাপ ছিল। প্রায় পাগল পাগল হয়ে গিয়েছিল সে। আরিশা,
তুই যখন এই অপারেশন রুমে ছিলি তখন সে বাইরে বসে তোর সুস্থতার দোয়ার করছিল আর নিজের চোখের জল ফেলছিল। বুঝতে পারছিস আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে ডাক্তার রিয়ানের কি হতো? রিঙ্কি, এত কিছুর পরও সে তোকে নিজ থেকে দূর করতে চাচ্ছে না। তোকে সেই আগের ন্যায় আগলে রাখছে, ভালোবেসেই যাচ্ছে। আজ কালকার দিনে কে এমন করে ভালোবাসে শুনি? এর বদলে তার একটু রাগ, অভিমান সহ্য হচ্ছে না তোর। আর তুই যে ঘা তাকে দিয়েছিস তার কি? আরিশা, আচ্ছা তুই এত স্বার্থপর কিভাবে হলি রে? আমাদের কথা একবারও ভাবলি না। তোর কিছু হলে আমাদের কি হতো একবার ভেবেছিস? রিঙ্কি, আরে আমাদের একবার আরিয়ানের কথা বলেই দেখতি। নিজের ভিতরে এইসব কেন চেপে রাখলি? নিজেকে কেন ডাক্তার প্রেষণের দিকে ঠেলে দিল? বল। আরিশা, সরি রে, অনেক বড় ভুল করে বসেছি, তার জন্য মাফ করে দে প্লিজ। তোরা প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে নিস না। আম সরি, এমন ভুল আর কোনো করব না, প্লিজ মাফ করে দে। আরিশা আর রিঙ্কি এইবার না পেরে আমায় আলতো করে জড়িয়ে ধরে যাতে আমার ক্যানালে টান না পড়ে। তারপর বলে, শালি জানিস তোকে ওই অবস্থায় দেখে জান বেরিয়ে গিয়েছিল আমাদের। আর এমন করবি না বলে দিল ম। আরিশা, হুহ। আর ওই আরিয়ান এই সুসাইডাক্তার ডাক্তার সিশনটা একদম ঠিক নিয়েছে। শালা কতজনের লাইফ নষ্ট করেছে। রিঙ্কি, কেমনে? কখন? কিভাবে? তুই জানলি কিভাবে? ওয়েট দেখাই। রিঙ্কি, তারপর আরিয়ানের কনফেশন আর সুসাইডাক্তার করার সিদ্ধান্ত জানানোর ভিডাক্তার ওটা প্লে করে। 2 ঘন্টার মধ্যে সব জায়গায় এইটা ভাইরাল হয়ে গিয়েছে। সাথে সাথে যাদের সাথে ও অন্যায় করেছে তারাও বেরিয়ে এসেছে আর স্বীকারোক্তি দিয়েছে যে আরিয়ান তাদের সাথে অন্যায় করেছে। কিছুক্ষণ আগেই আরিয়ানের গাড়ি পাওয়া যায়। খুবই বাজে বাজে অবস্থা সেটির। ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে পুরো গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আর লাশের এক একটা অংশ ছিটকে পড়ে গিয়েছে। যেহেতু আরিয়ান মরার আগে এই সুসাইডাক্তার নোট টাইপ ভিডাক্তার ও করে গিয়েছে সেহেতু কেসটি একটু সুসাইডাক্তার কেস হিসাবে ফাইল করা হয়, যা একটি ওপেন অ্যান্ডাক্তার শার্ট কেস। রিয়ানের বাসায় পুলিশ যাওয়ায় সকলের কাছেই আরিয়ানের মৃত্যু খবর পৌঁছে যায়। রিয়ানের কাজিনটা নেট অন করতেই তাদের সামনে আরিয়ানের ভিডাক্তার ও সামনে চলে আসে। তারপর সেটা সকলের মধ্যে জানাজানি হয়ে যায় আর সকলেই ছি ছি করতে শুরু করে। রিয়ান অনেক সূক্ষ্মভাবে রিয়ানার ব্যাপারটা সকলের কাছ থেকে লুকিয়ে গিয়েছে, তাই কেউ রিয়ানার বর্তমান অবস্থা আর আরিয়ানের সাথে হওয়া তার অতীতের কথা কেউ জানে না। এইদিকে রিয়ানের বড় ফুপু পুরো ভেঙে পড়ে। তার ছেলের মৃত্যু সে সহ্য করতে পারেনি। সে চিৎকার করে কান্না করতে শুরু করে, কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে না। এমন এক ছেলে যে মারা গিয়েছে তাতে তারা মনে করছেন সমাজ থেকে যেন আবর্জনা কমেছে। 2-1 জন তো সান্ত্বনার বদলে কটু কথা শুনিয়ে দিচ্ছে। রিয়ান এইবার এসে সবাইকে চুপ করায় আর সে তার বড় ফুপুকে রুমে নিয়ে গিয়ে বসায়। তারপর তাকে একটা ঘুমের ঔষধ খাইয়ে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তারপর তার দিকে তাকিয়ে মনে মনে বলে, আরিয়ান যতটা অপরাধী ঠিক তুমিও তার সমান অপরাধী। তুমি যদি বারবার ওকে না বাঁচিয়ে একটু শাসন করতে তাহলে আজ পরিস্থিতি এই পর্যন্ত আসতে পারত না। আরিয়ান তার শাস্তি পেয়েছে আর তুমিও পেয়েছ। কোনো মাই নিজের চোখে নিজের ছেলের লাশ সহ্য করতে পারে না, আর তুমিও পারবে না। ভিতরে ভিতরে তুমি কষ্টে মরে যাবে। এক শূন্যতা তোমায় হ্রাস করে দিবে। আর এইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে উত্তম শাস্তি।
রিয়ানের ছবির সামনে বসে আছে রিয়ান। চোখে মুখে তার অসংখ্য অভিযোগ। রিয়ান এইবার বলতে শুরু করে, তুমি কি দেখতে পারো না? আমার চোখ ভরা হাজারো অভিযোগ। আমার মুখভঙ্গিতে তোমার জন্য পাহাড় ন্যায় অভিমান। এই হৃদয় ভরা এক রাসকষ্ট, বেদনা। ভালোবেসেছি দূরে সরিয়ে দিতে নয়। তুমি আমাকে মারো কাটো আর যাই করো, আমার থেকে দূরে যেতে পারবে না। কিন্তু আমাকে আজ তুমি যে কষ্ট দিয়েছ, আমার থেকে দূরে যাওয়ার যেই দুঃসাহস তুমি দেখিয়েছ, তার শাস্তি তুমি পাবে। আমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে তুমি আমার ভালোবাসার মর্মটা বুঝবে। আমার কাছে থেকেও আমাকে আর আমার ভালোবাসা পাবে না। ভালোবাসা যেমন আবশ্যক তেমনি শাসনও অতি আবশ্যক। তা না হলে ভালোবাসার গতি বিগড়ে যায়। এখন সময় হয়েছে তোমাকে আমার প্রতি সেই ভালোবাসা উপলব্ধি করাতে যা সকল তিরসীমানা পেরিয়ে যেতে প্রস্তুত। তারপর রিয়ান গুনগুন করতে থাকে, হামে তুমসে প্যার কিतना, ये हम नहीं जानते, मगर जी भी नहीं सकते, तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना। আজ 3 দিন হলো রিয়ানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তাও রিয়ানের সাথে যোগাযোগ করতে পারিনি। সে কেমন আছে, কি করছে তার সম্পর্কে কিছু জানি না। এই সব ভেবে আমি মন খারাপ করে বসে আছি। ঠিক তখনই আরিশা আর রিঙ্কি আমার রুমে আসে। তার আমাকে যা বলে আমি 2টার দিকে হা করে তাকিয়ে থাকি। রাত 10:07। রাস্তায় গাড়ির আনাগোনা কমে এসেছে, তাই হালকা নীরবতা ছেয়ে আছে চারদিকে। কিন্তু কিছুক্ষণ পরপরই দূর থেকে কিছু গাড়ি শা শা শব্দে এসে হর্ন বাজিয়ে এই নীরবতা ভঙ্গ করার কাজ চালিয়ে যাচ্ছে। রাস্তার পাশে থাকা সোডাক্তার আমের লাইটগুলো এসে পড়ছে আমার উপর। হলদে আলোতে গায়ের রংটাও কিছুটা হলদাটে দেখাচ্ছে। আমি স্থির দৃষ্টিতে রিয়ানের ফ্ল্যাটের দিকে তাকিয়ে তাকিয়ে আছি আর বারবার তাকে ফোন দিয়েই চলেছি, কিন্তু তার ধরার দাম নেই। ঘড়িতে একবার সময়টা দেখে নিলাম। প্রায় 13 মিনিট ধরে তার বাসার সামনে দাঁড়িয়ে আছি তার সাথে দেখা করব বলে। পাশেই রিঙ্কি আর আরিশা দাঁড়িয়ে আছে। আমি এইবার না পেরে অসহায় চোখে তাদের দিকে তাকাই। তারা আমার অসহায় দৃষ্টিটা উপেক্ষা করে কেবলা মার্কা একটা হাসি দেয়, যার মানে অপেক্ষা করা বাদে তাদের এখন কিছু করার নেই। এতক্ষণের ভালো লাগাটা যেন এখন বিরক্তিতে পরিণত হল। রিয়ানকে ফোন করে চলেছি আর নিজেকে বকে চলেছি, কেন যে এই 2 বান্দরনির কথা শুনতে গেলাম। এখন এই দুটোকে করলার জুস খাইয়ে উল্টিয়ে পিটাতে ইচ্ছে করতাসে। উফ অফ, বিরক্তিকর, ঘোর বিরক্তিকর। কিছু সময় পূর্বে রিয়ান কথা ভেবে আমি মন খারাপ করে বসে আছি। ঠিক তখনই আরিশা আর রিঙ্কি আমার রুমে আসে। 2 জনে এসেই আমার দিকে তাকিয়ে একটা কেবলা মার্কা হাসি দেয়। 2 জনের এমন হাসি দেখে আমার ভ্রুজোড়া দুটো কুঁচকিয়ে আসে। আমি তাদের দিকে তাকিয়ে বলি, কি চাই? ডাক্তার রিয়ানকে মিস করছো তাই না মনু? আরিশা, হ্যাঁ তো। ফোন ধরছে না, কথা হচ্ছে না, মনটা ছটফট করে আছে তাই না? লাইক ধাক ধাক কারণে লাগা, ও মোরা জিয়ারা কারণে লাগা। একটা কেলানি হাসি দিয়ে রিঙ্কি। আমি আমার পাশে থাকা বালিশটা ওর মুখের উপর ছুঁড়ে মারলাম। তারপর কিছুটা রাগান্বিত গলায় বলি, কাটা গায়ে নুন দিতে আসছস? শালি বান্দরনি, এইখানে আমি কষ্টে মরি আর তিনি মজা নেয়। তুই বন্ধু নামে কলঙ্ক। হুহ, এত বড় অপমান। এসেছিলাম কষ্ট দূর করার ঔষধ দিতে, এখন তো ওইটার শিশিও দিব না। রিঙ্কি, মানে
সরু চোখে রিঙ্কির দিকে তাকিয়ে। মানে আমি বলছি, তোকে ডাক্তার রিয়ানের সাথে কথা বলার জন্য আমাদের কাছে একটা দারুণ আই ডাক্তার আছে। আরিশা। আমি এইবার পিটি চোখে আরিশার দিকে তাকাই। শুন, আমরা এক কাজ করি, সোজা ডাক্তার রিয়ানের বাসার নিচে হানা বলি। তারপর তাকে ফোন করে নিচে আসতে বলি। যদি না আসতে চায় তাহলে বলবি তুই উপরে চলে আসবি। তখন সে নিচে এসে পারবেও না। তারপর তোর তাকে দেখাও হয়ে গেল, প্লাস কথা বলাও। কি জোস না আই ডাক্তার আটা। আরিশা। আসল কথা লুকাইয়া গেলি কেন? বল না যে তুইও ডাক্তার সিয়ামের সাথে দেখা করতে বের হবি। তখন এই কথা শুনে আই ডাক্তার আটা আমিই দিয়েছিলাম। কেউ ডাক্তার দেয় না রে। কত স্বার্থপর বান্ধবী। রিঙ্কি। আবে চুপ। কথায় কথায় খালি সেন্টিনেস কেন? এখন চুপ থাক। তা রিয়ানু আই ডাক্তার কেমন লাগলো? আই ডাক্তার আটা আমার কাছে মন্দ লাগেনি বলে আমিও রাজি হয়ে যাই। বিয়ের আগে একদিন পাগলি প্রেমিকা হতে কোনো মন্দ নয়। তার উপর এমন কিছু করার অভিজ্ঞতাও আমার নেই। তাই এক রাশ আনন্দ নিয়ে ছুটে পড়ি বনানীর দিকে। প্রায় 16 বার ফোন করার পর গিয়ে রিয়ান ফোনটা ধরল। ধরার সাথে সাথেই রিয়ান ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে? এত ফোন দিয়ে জ্বালাচ্ছেন কেন? কাজ নেই কি আপনার? আপনার কাজ না থাকলেও আমার অনেক কাজ আছে, তাই আপনার সাথে কথা বলার সময় আমার নেই। বাই। রিয়ান। আরে হারে শুনেন তো, আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ একটু নিচে আসুন। রিয়ান এইবার বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে, আপনি আমার বাসার নিচে মানে? রিয়ান। নিচে মানে নিচে। আপনি একটু দয়া করে নিচে নামবেন নাকি আমি উপরে আসব? রিয়ান আমার কথা বিশ্বাস না করতে পেরে সে বারান্দায় এসে নিচে উকি দেয়। তারপর আমাকে দেখতে পায়, সাথে আরিশা আর রিঙ্কিকেও। রিয়ান এইবার বলে, তুমি দাঁড়াও আমি আসছি। কথাটা শোনার সাথে সাথে মনটা খুশিতে নেচে উঠল। আমি আরিশা আর রিঙ্কির দিকে তাকিয়ে বলি, আসছে। তারা শুনে এইবার স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আমাকে বলে, বইন এইবার আমি যাই, আমরাটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমি একবারে বাসার নিচে চলে আসব নে। বাই। আরিশা। এই বলে আরিশা দেয় দৌড়। রিঙ্কি এইবার আমার দিকে তাকিয়ে বলে, বইন আমি আবার কাবাব ম্যায় হাডাক্তার ডাক্তার হতে চাই না। আমি পাশের ওই পার্কেই আছি। তোদের প্রেময়ালাপ শেষ হলে ফোন দিস কেমন? এই বলে রিঙ্কিও উল্টো পথে হাঁটা ধরে। আমি এইবার রিয়ানের জন্য পথ চেয়ে দাঁড়িয়ে থাকি। 2 মিনিটের মধ্যেই রিয়ান এসে হাজির। চোখ মুখে রাগের আভা স্পষ্ট ফুটে রয়েছে। রিয়ান কিছুটা রেগে বলে, এত রাতে কোনো আক্কেলে এইখানে এসেছেন? মাথার সব তার ছিঁড়ে গিয়েছে নাকি? আপনি যদি নিখোঁজ হয়ে থাকেন তাহলে আমি এই বা কি করব? এমন পাগলামোর মানে কি? ভালোবাসা মানেই পাগলামি। আর যেখানে ভালোবাসার মানুষটি অভিমান করে বসে আছে তাকে মানাতে তো একটু খানি পাগলামি না করলে চলেই না। ইউ আর জাস্ট ইম্পসিবল। এখন যদি আপনার পাগলামো করা শেষ হয়ে থাকে তাহলে নিজ বাসায় যান। তার আগে বলুন আমার সাথে কেন যোগাযোগ করছেন না? কেন দূরে সরিয়ে রেখেছেন? তার উত্তর আপনি ভালো করেই জানেন। আর এখন বাসায় যান, অনেক রাত হয়েছে। এই বলে রিয়ান উল্টো ঘুরে হাঁটা শুরু করলেই আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরি আর কেঁদে দেই। আসলেই মেয়েরা লেট লতিফ। তার জীবন্ত প্রমাণ তুমি। সিয়াম।
এই একদম বাজে বকবেন না। আমি কি সাদে দেরি করেছি নাকি? কিছু কাজ ছিল বলে দেরি হয়েছে। আরিশা, আমার সাথেই দেখা করার সময় তোমার কাছে এত কাজ কোত্থেকে আসে? সিয়াম, আসমান থেকে টপকে টপকে পড়ে। হুহ। আরিশা, থাক আর মুডাক্তার অফ করতে হবে না। লুক হোয়াট আই হ্যাভ ফর ইউ। সিয়াম। এই বলেই সিয়াম এক বক্স চকলেট আরিশার সামনে ধরে। আরিশা তা দেখেই খুশিতে লাফ দিয়ে ওঠে। সিয়াম তা দেখে আনমনেই হেসে ওঠে আর বলে, পাগলিটা। রিঙ্কি পার্কে হাঁটছে আর নিজের সাথেই বকবক করেই চলেছে। হুহ। সবাই মিঙ্গেল, আমি একাই সিঙ্গেল। এই অন্যায় কেন করলা তুমি আল্লাহ? আমারও মিঙ্গেল বানাইয়া দাও না। আমি কেন একা একা চিরকুমারী থাকুম? আমার মতো কিউট ইনোসেন্ট মাসুম মেয়ের উপর একটু রেহেম করো। এই সব বলতে বলতে হাঁটছিল, তখন রিঙ্কি কাউরোর সাথে ধাক্কা খায় আর নিচে পড়ে যায়। নিচে পড়েই রিঙ্কির কথার বুলি ফুটি উঠে। আবে কোনো কানারে দেখে হাঁটতে পারেন না? আহহ, আমার কোমর। আরে মিস বকবক, প্লিজ স্টপ ইউর বকবক। কে রে? বলেই রিঙ্কি মাথা তুলে তাকাতেই দেখে ব্রিটিশ বান্দর। রিঙ্কি বলে উঠে, আরে ব্রিটিশ বান্দর আপনি? তাহলে আপনি সেই কানা? রিঙ্কি, হোয়াট ডাক্তার ইউ মিন বাই কানা? কানা মিন্স অন্ধ। যা আপনি ব্লাইন্ড ডাক্তার ম্যান। রিঙ্কি, ইউ। অহহ সাথে মেনারলেস ও। রিঙ্কি, কিভাবে? এতক্ষণ ধরে একটা মেয়ে নিচে পড়ে আছে যাকে নাকি আপনি ধাক্কা দিয়েছেন, তাকে তুলছেনও না পর্যন্ত। সে কি ঠিক আছে কিনা তা তো পরের ব্যাপার। রিঙ্কি, অহহ মাই গুডাক্তার নেস। যে মেয়ে নাকি এতক্ষণ ধরে বসেই আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে সে নাকি আবার ঠিক নেই। হাউ ফানি। রিঙ্কি এইবার চট করে দাঁড়িয়ে গিয়ে তেড়ে এসে বলে, এই ব্রিটিশ বান্দর, একদম বাজে বকবেন না। আমি কখন ঝগড়া করলাম? হ্যাঁ রিঙ্কি, একেই বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। বাই দা ওয়ে, আপনার সকল ব্যথা দেখি 5 মিনিটেই হাওয়া হয়ে গেল। স্ট্রেঞ্জ। তাতে কি? হ্যাঁ, আমার ব্যথা আমার সব। যখন ইচ্ছা আসতেই পারে আর চলে যেতেও পারে। তা আপনার মতো ব্রিটিশ বান্দর বুঝবে না। হুহ। রিঙ্কি, আই হ্যাভ হান অ্যাম ওকে। ডাক্তার এন্ড কল মি ব্রিটিশ বিন্দর ওর হোয়াট এভার ইট ইজ। অহহ, তাই নাকি? তা শুনি তো একটু, আপনার নামটা কি ব্রিটিশ বান্দরজি? রিঙ্কি, ঈশান আশরাফ। হা, এই নামের চেয়ে ব্রিটিশ বান্দর বেশি স্যুট করে আপনাকে। রিঙ্কি, ইউ। ব্যাস লেগে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। রিয়ান আমার কান্না শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। আমার কান্না যে তার সবচেয়ে বড় দুর্বলতা। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছি আর বলছি, প্লিজ রিয়ান, আমাকে ক্ষমা করে দিন না। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু তখন আমার ভালো মন্দ বুঝার হেদায়েত জ্ঞান ছিল না। পুরোপুরিভাবে ভেঙে পড়ে গিয়েছিলাম আমি। তখন কাউরো কথা মাথায় আসছিল না। চারদিকে শুধু অন্ধকার, এই দেখছিলাম। বারবার এইটাই মনে হচ্ছিল আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। আর সেই বসেই আমি এমন একটা স্টেপ নেই। আমি তখন নিজের মধ্যে ছিলাম রিয়ান। কিন্তু পরে বুঝতে পেরেছি যে আমি আপনাকে ঠিক কতটা কষ্ট দিয়ে ফেলেছি। আমার এই একটা কাজে আমার আশেপাশের মানুষের উপর কি প্রভাব পড়ত বুঝেছি। আপনার কি হতো তাও বুঝেছি।
আম সরি রিয়ান। আম রিয়েলি ভেরি সরি। প্লিজ এইবার এর মতো ক্ষমা করে দিন। আর কোনো দিন এমন হবে না সত্যি। প্লিজজ। বলে আবারও ফুপিয়ে উঠি। রিয়ান এইবার সহ্য না করতে পেরে আমার দিকে ঘুরে দাঁড়ায়। তারপর আমার গালে হাত রেখে মুখটা একটু উঁচু করে। আমি অশ্রু ভেজা নয়নে তার দিকে তাকিয়ে আছি। চোখের পাপড়িগুলোতে অশ্রুগুলো মুক্তা আকার ধারণ করে ঘাপটি মেরে বসে আছে। সোডাক্তার আমের আলোতে ভেজা গাল দুটো চিকচিক করছে। নাকটা একদম লালচে হয়ে আছে, যেন রং তুলির হালকা ছোঁয়া এসে লেগেছে নাকটিতে। ঠোঁট উল্টিয়ে রাখার কারণে মুখটা বাচ্চাদের মতো হয়ে উঠেছে। রিয়ান এইবার আলতো হাতে আমার কান্না মুছে দিতে থাকে। তারপর ঠোঁটের শেষ প্রান্তের রেখাটা হালকা প্রসারিত করে ধীর কণ্ঠে বলে, বলেছিলাম না তোমার চোখের অশ্রু আমার সহ্য হয় না। এইটা আমার দুর্বলতা। তাহলে কেন তা বারবার আমার সামনে তুলে ধরো? তোমার চোখের এক ফোঁটা জল আমার হৃদয়ের মাঝে হাজারো খনন করে দিয়ে যায়। কেন বুঝো না ভালোবাসি বলেই সবসময় তোমায় হারানোর ভয় করে খায়? তোমাকে ছাড়া এক মিনিটও আমি কল্পনা করতে পারি না সেখানে তুমি আমার থেকে শত দূরে চলে যেতে নিয়েছিলে। কি অবস্থা হয়েছিল তখন আমার আমি বলে বুঝাতে পারবো না। তুমি যা করেছ এর জন্য কি আমার রাগ জায়েজ না? তোমাকে কেন জানি ক্ষমা করতে পারছি না। তোমার কাছে আসলেই আমার সেই দিনের ঘটনাটা চোখের সামনে ভেসে আসে। ভেসে আসে তোমার নিস্তেজ মলিন মুখটা। কিভাবে ভুলি সেই সবকে বল? আমার একটু সময়ের প্রয়োজন এইসব ভুলতে, তোমাকে ক্ষমা করতে। প্লিজ গিভ মি সাম টাইম। এই বলে আমার চোখের পাতায় নিজের ঠোঁট বুলিয়ে দেয়। তারপর সরে আসে। আমি কিছু না বলে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। রিয়ান আমার কানের পিছে চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, এখন বাসায় যাও। অনেক রাত হয়ে গিয়েছে। আমি কি বাসায় পৌঁছিয়ে দিব? না লাগবে না। রিঙ্কি পাশের পার্কেই আছে। ওকে ফোন দিচ্ছি। হুম। ওই ব্রিটিশ বান্দর। আপনার সাহস তো কম না, এত রাতে একটা মেয়েকে একা মেয়ে তার সাথে ঝগড়া করছেন। তাও আবার মেয়েদের মতো। লজ্জা করে না? রিঙ্কি, আমি ঝগড়া করছি নাকি আপনি? আপনার লজ্জা করে না এত রাতে একটা ছেলের সাথে ঝগড়া করতে? ঈশান। ওই ওই। আর বলতে পারল না, ঠিক তখনই রিঙ্কির ফোন বেজে উঠল। রিঙ্কি এক রাশ বিরক্তি নিয়ে ফোন তুলে দেখে রিয়ানার ফোন। রিঙ্কি এইবার ফোন তুলতেই রিয়ানা বলে তাকে চলে আসতে। রিঙ্কি হ্যাঁ সূচক উত্তর দিয়ে ফোনটা চট জলদি কেটে দেয়। তারপর ঈশানের দিকে তাকিয়ে বলে, ঝগড়াটা তুলা রাখলাম। পরে আবার যেদিন দেখা হবে সেই দিন আবার কন্টিনিউ করব নে। এখন তারা আছে বাই। এই বলে রিঙ্কি ঈশানকে কিছু না দ্রুত পায়ে যেতে শুরু করে। হুট করে পিছে ঘুরে একটু খানি চেঁচিয়ে বলে, আর হ্যাঁ আমি মোটেও ঝগড়া করি না। হুহ। এই বলে দৌড়ে চলে যায়। আর ঈশান সেই দিকে তাকিয়ে থাকে, তারপর আনমনে বলে ওঠে, শি ইজ টোটালি ম্যাডম্যান। সকাল 10:37। পাখির কিচিরমিচির শব্দ এখন তেমন আসছে না। শহরটাও যেন হয়ে উঠেছে জীবন্ত। যান্ত্রিক কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছে চারদিক। লোক ছুটে চলেছে নিজের কর্মস্থলে।
আমি বারান্দায় দাঁড়িয়ে এক হাতে কফি নিয়ে এইসব কোলাহল দেখতে ব্যস্ত। তারপর এই কোলাহল থেকে নিজের নজরটা ঘুরিয়ে রুমের দিকে অগ্রসর হই। রুমে এসেই একবার চারদিকে চোখ বুলিয়ে নেই। আরিশা রুমের মধ্যে বসেই হাতে একটা নিউজপেপার নিয়ে পড়ছে আর চায়ের পেয়ালে চুমুক দিচ্ছে। রিঙ্কি এতক্ষণ মরার মতো ঘুমাচ্ছিল। আরিশা ওকে কিছুক্ষণ আগেই টেনে উঠিয়ে ফ্রেশ করিয়ে নাস্তা করতে পাঠিয়েছে। কালকে বেশ রাত পর্যন্তই গল্প করা হয়েছিল বলে আজ উঠতে দেরি হয়ে গিয়েছে। আমি গিয়ে টেবিলের উপর গ্লাস রেখে সোফায় বসতে যাব তখনই রিঙ্কির চিৎকারে ভ্যাবাচেকা খেয়ে যাই। রিঙ্কি এক দৌড়ে রুমে আসে। তারপর আমায় ধরে ঘোরা শুরু করে। আমি কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে নিজেকে রিঙ্কির হাত থেকে ছাড়িয়ে নেই। তারপর ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলি, কিরে এত খুশি কেন? মনে হয় জামাই পেয়ে গিয়েছে? চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে। আরিশা, আরে ধুর। ডাক্তার রিয়ান মাত্রই সব ফাংশনের ডাক্তার ও টাইমস ইন্ডাক্তার করেছে আর বলে সকল প্রিপারেশন নিয়ে নিতে। আর 3 দিন পরেই হলুদ গাইস সস। রিঙ্কি কথাটা শোনার সাথে সাথে আরিশাও চমকে ওঠে। তারপর অবাক করা দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি এইবার অসহায় চোখে আরিশার দিকে তাকাই, যার অর্থ এই যে এই বিষয়ে আমি কিছু জানি না। আর আজকে থেকে ডাক্তার এন্স প্র্যাকটিস। সো গেট বি রে ডাক্তার গার্লস। ইট ইজ টাইম টু ডাক্তার স্কো। খুশিতে আপ্লুত হয়ে রিঙ্কি, আরে হারে বললেই হলো নাকি? কত কিছু করতে হবে জানিস? আমাদের ডাক্তার রেস কিনতে হবে, অর্নামেন্টস কিনতে হবে, বাসা বাড়ি সাজাতে হবে, লোক হায়ার করতে হবে, মিষ্টি ও ডাক্তারলা সাজাতে হবে, আরও কত কি। এত তাড়াতাড়ি কিভাবে কি? আরিশা, টেক আ চিল পিল ইয়ার। ডাক্তার রিয়ান সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে। কালকের মধ্যে আমাদের সকলের ডাক্তার রেস, অর্নামেন্টস ডাক্তারলা সব এসে পড়বে। রাতের মধ্যে ডাক্তার কোরেশনের লোক এসে লাইটিং আর সাজানোর কাজ করে দিয়ে যাবে। আর বাকি সবকিছুর এই ব্যবস্থা ডাক্তার রিয়ান করে ফেলেছে। গোট ইট। রিঙ্কি, অহো মাই গুডাক্তার শ। ডাক্তার রিয়ান একা হাতে এত কিছু কিভাবে সামলাচ্ছে কে জানে। রিয়ানা, তুই অনেক লাকি রে যে তুই এমন একটা বর পেয়েছিস। ইউ আর সো মাচ লাকি ইয়ার। আম জেলাস। আরিশা, আমি প্রত্যুত্তরে শুধু মিষ্টি একটা হাসি উপহার দেই। তারপর বলি, ডাক্তার সিয়ামও অনেক ভালো রে। এমন ছেলেও খুবই কম। ইউ আর অলসো লাকি। হুহ। আজ সিঙ্গেল বলে কেউ আর আমাকে বলে না যে নিঙ্কুরে তুইও লাকি রে এমন একজনকে পেয়েছিস। ন্যাকা কান্না করে রিঙ্কি, আবে স্টার জলসার দোকান নিজের নটাঙ্কি বন্ধ কর। আরিশা, হুহ। মেরি উদাসী মে মাজাক কারনি ওয়ালি তেরা মুকালা। রিঙ্কি, তোরে তো আমি। চুপপ। কত ঝগড়া করতে পারস তোরা। উফ ফফ। রিঙ্কি, তুই পরে রাপটে ডাক্তার দে তো। হুহ। বিকেলের দিকে ডাক্তার রিয়ানের বাসায় যেতে হবে। তাদের সেখানে নাকি হলুদের ডাক্তার এন্স পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করা হবে। একসাথে নাকি দুই পক্ষ মিলে কাপল ডাক্তার এন্স করবে। তাই আমাদের একসাথেই প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে আলাদা স্পেশাল ডাক্তার এন্স দিব তা এইখানে প্র্যাকটিস করব। গট ইট। রিঙ্কি, হুম। রিয়ানা প্লাস আরিশা, আম সো এক্সাইটেড। ডাক্তার রিঙ্কি, রিয়ানের বাসার ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি। রিয়ানের সকল কাজিনরাও এইখানে উপস্থিত।
আমি আসার সাথে সাথেই সকলেই আমায় ঘিরে দাঁড়ায়। তারপর আমার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আমার কাছে নীলা আর রিনাকে, ছোট ফুপুর মেয়ে, বেশ লেগেছে। তাদের চেহারা এক হলেও স্বভাব পুরো বিপরীত। এইখানে সবাই মিশুক। ওদের সাথে কথার তালে তালে জানতে পারি যে রিয়ানের বড় ফুপু লন্ডাক্তার ফিরে চলে গিয়েছে। আরিয়ান যা করেছিল তা সকলের মধ্যে জানাজানি হওয়ার ফলে তিনি লজ্জায় কাউরো সাথে মুখ দেখাতে পারেনি, তাই চলে গিয়েছে। কিন্তু আমার এইসব শুনে মনের ভিতরে বিন্দুমাত্র খারাপ লাগেনি। এর মধ্যে রিয়ান এসে পড়ে আর প্র্যাকটিস শুরু করার জন্য বলে, তাই সকলেই নিজেদের পার্টনার চুজ করে নেয়। নীলা প্লাস হিমেল, ছোট ফুপুর মেয়ে প্লাস ছোট খালার বড় ছেলে, রিনা প্লাস সিয়াম, ছোট ফুপুর মেয়ে প্লাস ছোট খালার ছোট ছেলে, মাইশা প্লাস জেক, ছোট খালার মেয়ে প্লাস রিয়ানের বন্ধু, শুভ প্লাস দোলন, বড় খালার ছেলে আর বউ। আরিশা এইবার নিজের পার্টনার খুঁজছিল, তখন পিছন থেকে ডাক্তার সিয়াম বলে ওঠে, কি আমাকে খুঁজছ বুঝি? সিয়াম। আরিশা তখন চমকে পিছে তাকায়, অতঃপর ডাক্তার সিয়ামকে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর মুচকি হেসে বলে, তা আপনি বুঝি আমার পার্টনার? আরিশা। ডাক্তার ইউ হ্যাভ এনি ডাক্তার ডাক্তার ভ্রু নাচিয়ে। সিয়াম। নো। মুচকি হেসে আরিশা। মে আই? হাত আরিশার দিকে বাড়িয়ে দিয়ে আরিশা এইবার হাসি মুখে তার হাতটির উপর নিজের হাত রাখে। রিঙ্কি পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে আর বলছে, আমার কষ্ট কাকে বলি আমি? ভাইরে ভাই, রিয়েল লাইফে সিঙ্গেল মানলাম, কিন্তু এখন কি কাপল ডাক্তার নসো সিঙ্গেল থাকুম? এ কেমন অন্যায়! আল্লাহ, তুমি আমার মতো এত কিউট ইনোসেন্ট মাসুম মেয়ের সাথে এমন অন্যায় সহ্য করবা না আমি জানি। তাই তাড়াতাড়ি আমার পার্টনার পাঠিয়ে দাও না প্লিজজ। রিঙ্কি। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এক্সকিউজ মি। রিঙ্কি পিছেই ঘুরে সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। তারপর বলে, আরে ব্রিটিশ বান্দর, আপনি এইখানে কি করছেন? নিশ্চয়ই আমাকে ফলো করতে করতে এইখানে এসেছেন। রিঙ্কি। হোয়াট দ্য হেল! আপনি এত বাজে বকেন কিভাবে, একটু বলবেন প্লিজ? ঈশান। হুহ। বাই দ্য ওয়ে, আপনি আমায় ফলো করছেন কেন? রিঙ্কি। ফর ইউর কাইন্ডাক্তার ইনফরমেশন, আমি রিয়ানের ফ্রেন্ড ডাক্তার লন্ডাক্তার থেকে এসেছি, তাই ওর বাসাতেই থাকছি। আর এইখানে ডাক্তার এন্স প্র্যাকটিসের জন্য জয়েন হয়েছি। হুহ। ঈশান। তার মানে আপনি আমার ডাক্তার এন্স পার্টনার? এই আমি কোনো ব্রিটিশ বান্দরকে নিজের ডাক্তার এন্স পার্টনার হিসাবে চাই না। রিঙ্কি। আমিও মিস বকবক টাইপ কোনো মেয়েকে নিজের ডাক্তার এন্স পার্টনার হিসাবে চাই না। ঈশান। এত বড় অপমান! ইউ। রিঙ্কি। ইউ। ঈশান। আরে হারে গাইস, কি হচ্ছে এইখানে? রিয়ান। ব্রো, আই ডাক্তার এন্ট ওয়ান্ট টু ডাক্তার এন্স উইথ হার প্লিজ। ঈশান। ডাক্তার রিয়ান, আমিও এর সাথে ডাক্তার এন্স করতে পারবো না। রিঙ্কি। লুক, ইউ গাইস হ্যাভ টু অ্যাডাক্তার স্টপ। এইখানে সকলেই তাদের পার্টনার চুজ করে ফেলেছে। সো প্লিজ ক্রোমোজোমাইজ ফর মি প্লিজ। রিয়ান। এনিথিং ফর ইউ ব্রো। ঈশান। আচ্ছা ভাইয়া। এই যে ব্রিটিশ বান্দর, এইদিকে আসেন। রিঙ্কি। ডাক্তার এন্ড কল মি অ্যাট দ্যাট নেম। ঈশান। ওকে ঈশান জি, আসেন, এইদিকে আসেন। দাঁতে দাঁত চেপে রিঙ্কি। হুহ। ঈশান। রিয়ান এইবার সকলকে ডাক্তার এন্স টিচারের সাথে পরিচয় করিয়ে দেয়।
সে সকলের সাথে হাই হ্যালো করে নিজের কাজে লেগে পড়ে। তিনি এক এক করে স্টেপ দেখিয়ে দিচ্ছেন আর সকলেই তা ফলো করছে। রিয়ান এইবার আমার কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, মে আই? রিয়ান। আমি এইবার স্মিত হেসে তার হাতে আলতো করে হাত রাখি আর নিজেদের ডাক্তার এন্স স্টেপ বুঝে নিয়ে ডাক্তার এন্স করতে শুরু করি। চলছে।